লিখছিল তখন 1954 সাল, মানে কত সালে ভারত স্বাধীন হয়েছিল? 1947 সালের 15 আগস্ট। 1947 সালে 15 আগস্ট যখন ভারত স্বাধীন হয়, ঠিক তার সমকালীন পরিস্থিতিতে, মানে কি স্বাধীনতা চলে গেছে তার ঠিক পরপর পরিস্থিতিতে দেখ, একটা যুদ্ধ যখন হয় তখন পুরো চারিদিকে ধ্বংস হয়ে যায়, সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, চারিদিকে যাই হোক ধ্বংস হয়ে যায়। তখন যখন ধ্বংস হয়ে যায় তখন চারিদিকে সব নর্মাল থাকে না, থাকে না। কি হয় সব থেকে প্রথমে যেটা প্রবলেম হয় সেটা কি? টাকা পয়সার প্রবলেম। প্রত্যেকের টাকা পয়সার প্রবলেম হয়, প্রত্যেকের অর্থের প্রবলেম হয়। সেটাই সেই সমকালীন পরিস্থিতিতে জয় গোস্বামী হচ্ছে একজন কবি, যিনি কিনা 1954 সালের 10ই নভেম্বর কলকাতায় জন্ম হলেও তার পরিবার কিন্তু নদিয়ার রানাঘাটে চলে আসে এবং সেখানে সে এই ধরনের, সেখান থেকেই সে বড় হয় এবং মাত্র 8 বছর বয়সে তার বাবা মারা গেছিল। সে স্কুলে শিক্ষকতা করে সংসার চালিয়ে কবি হয়েছিল। তাহলে যে কষ্ট করবে সেই তো অভাবটা বুঝতে পারবে। মানে ধরো কারোর কাছে তার বাবার নগদ অর্থ প্রচুর রয়েছে, চাইলেও দিয়ে দিল, সে তাহলে পয়সার ইয়েটা বুঝতে পারবে না। এবার সে যখন নিজে ইনকাম করে তারপর করবে, অর্জন করবে, তাহলে সে তার মর্ম দেবে, বুঝতে পারবে। তাই এই জয় গোস্বামী নিজে সংসার চালিয়ে শিক্ষকতা করে যেহেতু করেছিল, তাই তার একটা মর্ম দিত পয়সা। সেই জন্য সেই পরিস্থিতিতে ভেবে দেখো, এই নুন কবিতাটা কিন্তু কেউ রাজার হালে থেকে লিখতে পারবে না। কে লিখতে পারবে? যে রাজার হালে থাকবে না, নর্মাল অবস্থায় থেকে গরিব জীবনযাপন করে থাকবে, সেই কিন্তু লিখতে পারবে। কারণ অনুভূতি ছাড়া কোনো লেখাও হয় না, কোনো গান হয় না, কোনো কিছুই হয় না। মানে কেউ একটা কোনো ক্যারেক্টার করছে, কেউ একটা ক্রিকেট খেলার ক্যারেক্টার করছে, তাহলে তাকে সে তার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু সে ক্রিকেটার হতে পারলো না। সে সেরকম একটা ছবিতে অভিনয় করছে যে ক্রিকেটার হতে পারলো না সেরকম, তাহলে সে ভালো করতে পারবে না? নর্মাল অন্য কোনো একটা ছেলে পারবে, সে ভালো করতে পারবে, তাকে অ্যাক্টিং করতে হবে না, সেটা তার ন্যাচারাল। সেরকমই জয় গোস্বামী প্রথমে বলে নিলাম, কেন কবিতাটার প্রেক্ষাপটটা বলে নিলাম। এবারে কবিতাটা আমরা ভেতরের মানে কবিতাটার উৎসটা বলবো, যে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। তাহলে বোঝাতে পারলাম তো কবিতাটা কিভাবে রচনা করা হয়েছিল। কবিতাটার উৎস হচ্ছে জয় গোস্বামীর অন্যতম কাব্যগ্রন্থ ভূতুম ভগবান থেকে আমাদের আলোচ্য এই নুন কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে লিখে নাও, ভূতুম ভগবান। কি উৎসটা? কি ভূতুম ভগবান? নেই ওখানে মনে হয়, আছে? তাহলে দাগিয়ে নাও, সিম্পল দাগিয়ে নাও, ভূতুম ভগবান থেকে নেওয়া হয়েছে। যেটা মনে রাখবে, এটা 1 নম্বরে শুধু ভূতুম ভগবান, হ্যাঁ শুধু ভূতুম ভগবান থেকে নেওয়া হয়েছে। এবারে আমরা কবিতাটা পড়াবো, লাইন টু লাইন মানে বলবো। বলি, প্রথম লাইনটা বলছে, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। মানে কি? এই কবিতাটার প্রথম লাইনে বলেছে আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। কারা অল্পে খুশি হয়? যারা একদম গরিব, যারা কিচ্ছু নেই, খুব গরিব, দিন দীর্ণ, মানে কি যাদের দিনেরটা দিনে ইনকাম হয়, খায় দায় শেষ হয়, আবার অর্ধেক টাইমে আবার না খেতে পেয়ে মারাও যায়, বা মানে না খেতে পেয়ে থাকে, একবেলা খায় একবেলা খেতে পারে না, কিংবা ভাত থাকে তরকারি থাকে না। ঠিক আছে, তো তারা বলছে কি হবে দুঃখ করে। এই কি হবে দুঃখ করে কথাটার মধ্যে কিন্তু দুঃখ রয়েছে। মানে কি? দুঃখে নিজেকে নিয়ে করেছে, ওটাই কি বলবো, বলো কি বলা যায়? নিজেকে নিয়ে নিজেই সমালোচনা করেছে বা বলেছে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড় মানে আমরা কি বুঝি? ভাত কাপড়, আমরা সামান্য ভাতটা যেটা পাই সেটা ভাত, আর কাপড় মানে আমরা যেটা সামান্য পরার জন্য যে বস্ত্রটা পাই সেরকম। বিলাসবহুল ওই বস্ত্র, ব্র্যান্ডেড এইসব কিচ্ছু নয়, নর্মাল পাখি। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। গরিবদের দেখবে অর্ধেকটা দিনই অসুখে নয় ধার দেনাতে চলে যায়। ও বলে না যে ভগবান তার উপরেই বেশি করে নিষ্ঠুর হয়, যে যার কিনা টাকা পয়সা নেই। যার দেখবে অনেক পয়সা আছে, অর্থ আছে, তার কি আরো হতে থাকে। তাই তো বিশাল, বুঝতে পারছিস তো? তোরা বুঝতে পারছিস তো? হতে থাকে। কিন্তু কি যার দেখবে টাকা পয়সা নেই, তার কিন্তু আরো নয় অসুখ হচ্ছে, নয় আজকে এইখানে শরীর খারাপ, নয় দেখবে ক্যান্সার, বেশিরভাগ ক্যান্সার অনেক বড় লোকেদেরও হয়, সেটা না, কিন্তু দেখবে অনেক গরিব লোকেদের থেকে ভিক্ষা চাইতে আসে ক্যান্সারের জন্য, কিন্তু তারা জানে ক্যান্সারে সে বাঁচতে পারবে না। তাই তাদের অর্ধেক দিন চলে যায় অসুখে আর ধার দেনাতে। এবার অসুখের জন্য ডাক্তার দেখাতে যাবে, ডাক্তার দেখাতে গেলে টাকা লাগবে, আর টাকার জন্য তাদের ধার দেনা করতে হয়। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জি কাঁধে। এবার জয় গোস্বামী এখানে দুটি ভাইয়ের কথা বলা হয়েছে। কি বললাম? দুটি ভাইয়ের কথা বলা হয়েছে। তো যে দুটি ক্যারেক্টারের কথা বলছে তারা
টান্দি গঞ্জিকাতে, গঞ্জিকা মানে কি এখানে কে বলতে পারবে? গাঁজা। শুভ জানতি সেটা? গাঁজা লিখে নেই। গঞ্জিকা মানে হচ্ছে গাঁজা, গঞ্জিকা মানে হচ্ছে গাঁজা। এই কথা না, স্কুলে পড়িয়েছি। গঞ্জিকা মানে হচ্ছে গাঁজা। গাঁজা মানে কি? গাঁজা মানে আমরা জানি সবাই যে একটা পাতা, পাতা সেটাকে কি কিছু কিছু করে সিগারেটের মধ্যে দিয়ে বা এমনি নর্মাল লোক টানে। তো এই গঞ্জিকাতে টান দিলে কি হয়? সব দুঃখ যন্ত্রণা কষ্ট, যেটা মদ খেলে কি হয়, নিজেকে রাজা ভাবে, দুঃখ মুখ সব ভুলে যায় লোক, মাথা ব্যথা কিরকম একটু ঝিমঝিম 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 করে, সেরকমই সেটার সাথে তুলনা করছে। বলছে সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। মানে কি? ধর যারা গরিব হয় অনেক সময় কি তাদের দেখবি মাঝে মাঝে হঠাৎ করে অনেক টাকা এক্সট্রা ইনকাম হয়ে যায়, আবার কখনো কখনো কি শূন্য হাতে ফিরে আসতে হয়। তো সেটাই বলছে যে কখনো কখনো তাদের মাত্রা ছাড়া বাজার হয়, আবার কখনো কখনো বাজারই হয় না। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। ঠিক আছে, এবার ইশিকা এখানে বলো তো যে এই যে এখানে লাইনটা বলেছে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, এর মানেটা কি? ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, হ্যাঁ। পুতবো কোথায়, ফুল কি হবেই তাতে। হুম। হ্যাঁ, তো এখানে গোলাপ চারার কথা বলা হয়েছে, কিন্তু সে যদি গোলাপ চারাটা কিনে আনে, ঠিক আছে, কিন্তু তার কি এটাতে উপার্জন হবে? তাহলে বেহিসাবি জীবন হয়ে যাচ্ছে ওটা, হ্যাঁ। তাই তো? কারণ একটা বড় লোক 60 টাকা দিয়ে একটা গোলাপের চারা কিনে আনতে পারে, একটা গরিব লোক তো কিনে আনতে পারবে না। পারবে, কিন্তু ওটা যদি কিনে আনে তার ভাত একবেলা জুড়বে। তাই সেটাই বলেছে যে আনলে পুতবো কোথায়, ফুল কি হবে তাতে, টান দিই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মানে কি? আমরা তো গরিব, আমাদের এই ছোট ছোট জিনিসেই খুশি হতে হয়, তো আমাদের এইভাবেই দিন চলে যায়। মাঝে মাঝে চলে নাও দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাত চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। মানে কি? ভাতটা পর্যন্ত তো ঠান্ডা, প্লাস তার মধ্যে আবার সামান্য নুনটুকুও, নুনের ব্যবস্থাটুকুও নেই। তাই রাত চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, ব্যাপারটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। মানে কি? এই নিয়ে দেখবি গরিব ঝগড়া হয়ে যায়, কোথায় কেন নেই, কেন হচ্ছে না, কেন। তো আমাদের দেখবে তখনই বেশি ঝগড়া হয় যখন আমাদের কিছু ধরো পাচ্ছি না, হাতের সামনে কিছু পাচ্ছি না, খাবার পেটে খিদে কিন্তু কি পাচ্ছি না খাবার, তখন মাথা ব্যথা গরম হয়ে যায়। তো করি তারপরে কি রাত চড়ে মাথার আবার ব্যাপারটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, মানে ঝগড়া করে। করি তো কারটা দেখি, আমরা তো সামান্য লোক। মানে কি? আমরা তো সামান্য লোক, আমাদের কেউ কেয়ার করে না। আমরা এক কোণে ঝগড়া করলেও কেউ দেখতেও আসে না, কিছু করে না। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। মানে কি? সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা যেই গরিব, আমাদের পাশে দাঁড়ানো হোক, আমাদের মতো হাজারো হাজারো গরিবের পাশে দাঁড়ানো হোক। ঠিক আছে, বলতে পারলাম কবিতাটা, আর একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি বিষয় সংক্ষেপটা। নুন কবিতাটি একটা হচ্ছে নিম্নবিত্ত, ভালো করে এই আমি এইবার যেটা বলছি ভালো করে বুঝবি। নিম্নবিত্ত মানে কি? যারা একেবারে গরিব। নিম্নবিত্ত হতদরিদ্র পরিবারের সাধারণ ও নৈমিত্তিক দিন যাপনের কাহিনী। মানে প্রতিদিন একটা গরিব ঘরে মানুষরা কিভাবে তাদের জীবনযাপন কাটায়, সেটাই আমরা এই কবিতার মধ্যে পড়েছি। বড় প্রশ্নে লিখতে দেবে, যে বড় প্রশ্নের প্রথম ভূমিকাটাতেই এটা লিখতে হবে যে নুন কবিতাটি একটি নিম্নবিত্ত হতদরিদ্র পরিবারের সাধারণ ও নৈমিত্তিক এরকম নাম বলে নিয়মিত জীবনযাপনের কাহিনী বললেই হবে। সচ্ছলতা বলতে যেখানে স্বপ্ন বোঝায় আর বাস্তব বলতে অভাব। মানে কি? সচ্ছলতা মানে কি? এই যে না সচ্ছলতা মানে হচ্ছে যারা হচ্ছে টাকা পয়সা সম্পন্ন না, যখন যেটা ইচ্ছা হচ্ছে করছে। বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে কিনে আনছি, যেমন মনে করে। ধরো তোমার জামা কাপড় কেনার ইচ্ছা হচ্ছে, কিনে নিচ্ছ। হ্যাঁ, যার যখন যেটা ইচ্ছা হচ্ছে সে সেটা করে নিচ্ছে। তাহলে কি এটা সচ্ছলতা? এটা ওদের কাছে কি সচ্ছলতা হচ্ছে কি? সচ্ছলতা বলতে যেখানে স্বপ্ন, মানে গরিবদের কি স্বপ্ন যে আমি ওটা করব, মনে মনে ইচ্ছা আছে, আর বাস্তবটা কি ওদের কাছে অভাব। মানে কি? এখন হাতে টাকা নেই, মনে মনে স্বপ্ন দেখেছি পরে করব। সেই জগতের মানুষদের রোজ নামচা ফুটে উঠেছে এই কবিতায়। মানে কি? রোজকার রুটিন ফুটে উঠেছে এই কবিতায়। শুধুমাত্র দুটো ভাত আর কাপড়ের সংস্থান করতে করতেই যাদের সারাটা জীবন কেটে যায়, অনাদরে আর অবহেলায় সামান্য অসুখ হলেও ধার দেনা লেগে থাকে যে সংসারে, এই কবিতায় তাদেরই ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এই কবিতায় কাদের ব্যাখ্যা করা হয়েছে? শুভ বল দেখি, এক্ষুনি বললাম, বল। যারা দুটো ভাত কাপড়ের জন্য, মানে সামান্য ভাত আর কাপড়ের জোগাড় করতে করতে যাদের দিন সারা জীবন কেটে যায়, এবং কোনো অসুখ হলে ধার দেনা করতে, সেই ধার দেনা মেটাতেই সারা জীবন
কেটে যায়, তাদের কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এইখানে সামাজিক সম্পর্ককে প্রথাগত ধারণাকে পাল্টে দিয়ে বাবা ছেলে দুজনে তখন গঞ্জিকার নেশায় দুই ভাইয়ের মতো আচরণ করে। তাহলে এখানে আমি দুই ভাইয়ের কথা বলেছিলাম, মনে আছে? কবি এখানে দুই ভাই বলতে রাম সাহেব এরকম দুই ভাইয়ের কথা বোঝায়নি। দুই ভাই বলতে বাবা ছেলের সম্পর্ককে বুঝিয়েছে। বাবা ছেলের সম্পর্ক ভাই ভাই কখন হয়? যখন বাবা সিগারেট ছেলে খায়, বাবার বিড়ি ছেলে খায়। কি বললাম বিশাল বোঝাতে পারছি তো? ভাই ভাই সম্পর্ক কখন বলে? এই আমি আর তুই ভাই ভাই, ওর বাবা কখন বলে? যখন গাঁজা একসাথে খায়, বিড়ি একসাথে খায়। এটা কোথায় হয় বেশিরভাগ? যেগুলো একটু গরিব ঘর, অনেক মানে ধর শিক্ষার অভাব হতে পারে, একদম নিম্নবিত্ত বলা যেতে পারে, অভাবের সংসার, বাবা খাচ্ছে। হ্যাঁ, হয় না? মানে গ্রামের দিকে গিয়ে দেখলে এখনো হয়, কলকাতা শহরেও বস্তির দিকে হয়। আচ্ছা, তো এগুলো সামাজিক শিক্ষা নেই তার বাবা মার, যে সামনে খাচ্ছে। সামাজিক সম্পর্ক বলে বোঝাতে বললাম। এবারে শরীর ক্রমে ভেঙে পড়তে থাকে, ধীরে ধীরে সক্ষম হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ে যারা খেতে পায় না, ওই মানে হতদরিদ্র মানুষগুলো। এবার বলি যে বেহিসাবি জীবনযাপন থেকে তারা অনেক দূরে রয়েছে, মানে গোলাপ চারা কেনার কথা ভেবে তাদের কাছে স্বপ্ন বলে মনে হয়। কি শুভ, বুঝতে পারছিস তো? গোলাপ চারা কেন স্বপ্ন বলে মনে হয়? কারণ একটা গোলাপ চারার জায়গায় 1 কিলো চালের ভাত তারা খেতে পারবে যদি গোলাপ চারাটা না কেনে। অল্পে খুশি থাকার মধ্যে দিয়েও তারা জীবনের সার্থকতা খুঁজে পায়। জীবনের সব হারানো কষ্টের মধ্যে সামান্য অবলম্বন নুনটাও তারা না পাওয়ায় মানিয়ে নেওয়া জীবনের ঘেরাটোপ থেকে বেরিয়ে তারা যখন প্রতিবাদে চিৎকার করে, এই অপ্রাপ্তির জীবন থেকে বেরিয়ে এই কবিতা যেন তার মানুষ সেই সমস্ত মানুষের মানে কি বলবো, হৃদয়ের আর্তনাদ বা হৃদয়ের কান্নাকে ফুটিয়ে তুলেছে এই কবিতার মধ্যে। মানে কি, এত কিছুর অভাবের মধ্যে সবকিছু মুখ বুঝে সহ্য করে নেওয়ার পর একটা জিনিস তাদের প্রতিবাদ, কি সাধারণ হাতে শুধু লবণটুকুর ব্যবস্থা হোক। সেই প্রতিবাদ যখন হয় তখনই ফুটে ওঠে এই কবিতার মধ্যে। কবি গরিবদের হৃদয়ের কথা আমাদের সামনে তুলে ধরেছে। বলতে পারলাম কবিতাটা পুরোটা? তাহলে নুন কবিতাটা আমাদের কাছে পুরো ক্লিয়ার, ঠিক আছে? তাহলে নুন কবিতা থেকে প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে? আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমার এক্সপিরিয়েন্স যা বলছে, এটা আগের বছরেও ছিল, মানে আগের ইয়েতেও ছিল। তো নুন কবিতা থেকে কি আসে? নুন কবিতায় যে দরিদ্র সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। 5 নম্বরে দিয়ে দিল, লিখতে পারো।